তুমি এইখানে কোথায় বসছো? চলো একটা রেস্টুরেন্টে যাই। কেন? এই যে প্রাকৃতিক পরিবেশ, বিকালবেলা বাতাস, এগুলো ভালো লাগছে না আপনার? আমার তো এইসব প্রাকৃতিক পরিবেশই ভালো লাগে। আর রেস্টুরেন্ট আসলে চার দেয়ালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে, ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা আমাদের বিয়ের প্রোগ্রামটা কোথায় করা যায় বলো তো? কোথায় করলে ভালো হয়? রেডিসনে করি, কি বল? আপনি যদি ভালো মনে করেন তাহলে সেটাই। বিয়েটা রেডিসনে করব, আর হচ্ছে রিসেপশনটা অন্য কোথাও, হ্যাঁ ভালো কোনো জায়গায়, ঠিক আছে? আচ্ছা হানিমুনে কোথায় যাবো বলো তো? কোথায় যাওয়া যায়? কক্সবাজার? কক্সবাজার না, খুব মানে খুব কমন একটা স্পেস। আমি একটা কর্পোরেট লেভেলে জব করি, আমার একটা স্ট্যাটাস আছে, বুঝছো না? তোমাদেরও একটা স্ট্যাটাস আছে। আমরা দেশের বাইরে কোথাও যাই। কোথায় যাওয়া যায়? মিনিমাম থাইল্যান্ড। থাইল্যান্ড? হ্যাঁ, যাওয়া যায়। ওখানে ওই পাতায়াতে যাও, বুঝছো? ওখানে মানে আসলে খুব ভালো। আমার পাতায় অনেক ভালো লাগে, তাই না? সেটাই। আচ্ছা আরেকটা বিষয়, কিভাবে বলবো, না মানে তুমি ভার্সিটি শেষ করেছো, পড়াশোনা করেছো, মানে আসলে ঠিক মানে কোনো রিলেশন কি ছিল তোমার? থাকতেই পারে। ভার্সিটি শেষ করছি, কলেজ ছিল, স্কুল ছিল, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। মানে? আরে মানে কিছুই না, আসলে আমি রিলেশনে বিশ্বাসই করি না, আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস। মানে ইদানিং দেখতেছি তুই মানে সবসময় মন মরা হয়ে থাকিস, মানে কোনো হাউভাউ নাই, কি হয়েছে তাই বলতো আমারে? দোস্ত, আমি ভালো নাই রে, অনেক চাপে আছি আমি। শুধু যে চাপে আছি এটা বললেও ভুল হবে, মারাত্মক লেভেলের চাপে আছি। আরে শুধু আমার ফ্যামিলি না, এখন তো ঝর্ণার ফ্যামিলিও আমাকে অনেক প্রেশার দিচ্ছে। আর তুই জানিস ঝর্ণার বাবা আমাকে কি আলটিমেটাম দিয়েছে? তার বাবা আমাকে বলছে আগামী 1 মাসের মধ্যে আমি যদি কোনো সরকারি চাকরি না পাই তাহলে সে তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তুই তো জানিস আমি ঝর্ণার প্রতি কতটা উইক, আমি তোকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। এখন যদি ওর বিয়ে হয়ে যায় আমি কার কাছে যাব বল? এটা তো আসলেই অনেক বড় সমস্যা। আচ্ছা তুই যে এই যে এতদিন অ্যাপ্লাই করলি, অনেক চাকরির পরীক্ষা দিলি, ইন্টারভিউতে গেলি, কি কোনো কিছুতেই কোনো কিছু হলো না? আরে পরীক্ষা কি কালে একটা দুইটা দিছি? গত 2-3 বছরে প্রায় 100 রিটেন পরীক্ষা আমি অ্যাটেন্ড করছি সরকারি চাকরি। এর মধ্যে 20 থেকে 30টা ভাইবা পর্যন্ত আমি অ্যাটেন্ড করছি, কিন্তু ভাইবাতে গেলে তারা আমাকে 2-1টার বেশি প্রশ্ন করে না, বলে আচ্ছা আপনি আসতে পারেন। তারপরে যখন রেজাল্টটা দিলে রেজাল্ট শিটটা চেক করি, দেখি আমার রোল নাই, আমি উত্তীর্ণ হই নাই। তো এরকম আর কত দিন আমি ওয়েট করব বল একটা চাকরির জন্য? আমার পক্ষে তো আর সম্ভব হচ্ছে না দোস্ত। আসলে এইটা তো অনেক বড় সমস্যা। আচ্ছা তোর বয়সও তো শেষ হয়ে গেছে, এখন অ্যাপ্লাই তো আর নতুন করে করতে পারবি না, আর যেগুলো অ্যাপ্লাই করার ছিল দেখ কি অবস্থা হয়। আচ্ছা জনি, তুই তো কোনো প্রাইভেট ফার্মেও জব করতে পারিস। তুই প্রাইভেট ফার্মের কথা বলতেছিস? তো এখন যদি আমি কোনো প্রাইভেট ফার্মে অ্যাপ্লাই করি, তারা আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিবে সেটা কন্ট্রাকচুয়াল হবে। তারা প্রথমেই আমাকে পার্মানেন্ট করবে না, আর যদি পার্মানেন্ট করতে হয় তাহলে আমাকে অনেক অপেক্ষা করতে হবে। আর দোষ এই মুহূর্তে আমার একটা পার্মানেন্ট জব দরকার, যেটা একমাত্র সরকারি চাকরির মাধ্যমেই সম্ভব। আমার দ্বারা এই প্রাইভেট চাকরি হবে না। দেখ আমি ভালো আছি, বিজনেস করতেছি পুরোপুরা, এসব কোনো ঝামেলার ভেতরে নেই। তুই তো যেহেতু ঝর্ণাকে ভালোবাসিস বা ওদের ফ্যামিলি থেকে সমস্যা করতেছে, তো ব্যাকআপ হিসাবে তো এইটা করতে পারছিস, তুই তাও করতেছিস না। এখন সবসময় এভাবে মন মরা হয়, টেনশনে মানে এভাবে টেনশন করে থাকলে কি সমস্যার সমাধান হবে বল? বন্ধু এখন তুই আমাকে একটা আইডিয়া দে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই একটা উপায় বের কর। এই সুমন এদিকে আয় তো। জি ভাই। শোন এদিকে আয় দেখ। আচ্ছা তুই যেন কি করতেছিস এখন? ভাই আমি তো hotel.com এ জব করতেছি। ও আচ্ছা, এ মেয়ে কেমন, তোর আসে কেমন? না ভালোই তো, আমি তো ভালো ইনকাম করতেছি। আমার প্রতিদিন মিনিমাম 1000 থেকে 1200 টাকা আসে। আর কাজটা হচ্ছে আমি যদি রেগুলার কাজ করি তাহলে টাকা তো আসেই, আর আমার মনে চাইলে আমি কাজে গেলাম, মনে না চাইলে আমি গেলাম না। এই জনি, তোর না একটা সাইকেল আছে? তুইও তার কাজ করতে পারিস, তুই সুমনের মতো তো এরকম হোম ডেলিভারি দিতে পারিস, এতে তো মোটামুটি ভালোই আসে, আর তোর একটা ব্যাকআপ তো আসবে। শোন এটা কিন্তু একদম স্বাধীন, মানে তোর ভালো লাগলে কাজ করলি, না না ভালো লাগলে না করলি। দেখ তোর যদি মিনিমাম 1000 টাকা করেও আসে তাও তো তোর একটা চরম ব্যাকআপ হয় না? এটা কাজ কর, তুই কিন্তু এটা করতে পারিস। আচ্ছা সুমন,
ও কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তাহলে তুই একটা ব্যবস্থা করে দে না ভাই। অবশ্যই ভাই, আপনি বলতেছেন আপনার বড় ভাই মানুষ, আপনাদের জন্য এইটুক যদি না করতে পারি তাহলে আমি কিসে ছোট ভাই আপনাদের? তাহলে তো একটু দেখ ভাই। অবশ্যই অবশ্যই ভাই। তোরে অসংখ্য ধন্যবাদ দোস্ত, হ্যাঁ একটা ভালো আইডিয়া দিলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই। আপনি যদি দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতেন, আমি ঠিক এরকমই একটা জব খুঁজতেছিলাম। অবশ্যই আমি চেষ্টা করবো। তাহলে তো সমাধান তো হয়ে গেল, তাহলে তুই এইটাই কর বন্ধু, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আপনার যদি একটু সময় থাকে তাহলে আপনি আমাকে একটু আপনার সাথে নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নাই, আমি অবশ্যই আপনাদেরকে। কি বলেন ভাই, আপনারা বড় ভাই মানুষ, আপনারা যদি এইভাবে বলেন ছোট ভাইকে, তাহলে বন্ধু ওকে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এই সুমন ভাই, তাহলে একটু ওকে ওকে নিয়ে যা, দেখ কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা তুই নেই। কিন্তু আমরা কিন্তু খুব কাছের বন্ধু। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে আচ্ছা। হ্যাঁ। তুমি এইখানে কোথায় বসছো? চলো একটা রেস্টুরেন্টে যাই। কেন, এই যে প্রাকৃতিক পরিবেশ, বিকালবেলা বাতাস, এগুলো ভালো লাগছে না আপনার? আমার তো এইসব প্রাকৃতিক পরিবেশই ভালো লাগে। আর রেস্টুরেন্ট আসলে চার দেয়ালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে, ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা আমাদের বিয়ের প্রোগ্রামটা কোথায় করা যায় বলো তো? কোথায় করলে ভালো হয়? রেডিসনে করি, কি বল? আপনি যদি ভালো মনে করেন তাহলে সেটাই। বিয়েটা রেডিসনে করব, আর হচ্ছে রিসেপশনটা অন্য কোথাও, হ্যাঁ ভালো কোনো জায়গায়, ঠিক আছে? আচ্ছা হানিমুনে কোথায় যাবো বলো তো? কোথায় যাওয়া যায়? কক্সবাজার? কক্সবাজার? না, খুব মানে খুব কমন একটা স্পেস। বাট আমি একটা কর্পোরেট লেভেলে জব করি, আমার একটা স্ট্যাটাস আছে, বুঝছো না? তোমাদেরও একটা স্ট্যাটাস আছে। আমরা দেশের বাইরে কোথাও কোথায় যাওয়া যায়? মিনিমাম থাইল্যান্ড। থাইল্যান্ড? হ্যাঁ যাওয়া যায়। ওখানে ওই পাতায়াতে যাও, বুঝছো? ওখানে মানে আসলে খুব ভালো, আমার পাতায় অনেক ভালো লাগে। তাই না? সেটাই। আচ্ছা আরেকটা বিষয়, কিভাবে বলবো, না মানে তুমি ভার্সিটি শেষ করেছো, পড়াশোনা করেছো, মানে আসলে ঠিক মানে কোনো রিলেশন কি ছিল তোমার? থাকতেই পারে, ভার্সিটি শেষ করছি, কলেজ ছিল, স্কুল ছিল, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। মানে আরে মানে কিছুই না, আসলে আমি রিলেশনে বিশ্বাসই করি না, আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস। এই জন্যই বাবা যে ছেলে পছন্দ করে এনেছে আমি তাকেই পছন্দ করি। আর আপনার? না মানে আসলে হ্যাঁ আমার সেই সুযোগ হয়ে ওঠে নাই, মানে আমি সংসারে বড় ছেলে, চাকরি বাকরি পড়াশোনার চাপে হয়ে ওঠে নাই আসলে। বিশ্বাস করা কষ্টকর, বাট আমি বিশ্বাস করে নিলাম। করতে হবে, কারণ বিশ্বাসের উপর ভিত্তি করেই সংসার টিকে থাকে, নাকি? আর এই বিশ্বাসটা সবসময় থাকবে তো? থাকবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি, চলছে। তা তোমার কি খবর? চাকরি বাকরির কিছু হলো? কি করলাম? চেষ্টা তো কম করি নাই, কপালে না থাকলে আর কি করব বলেন? তো বিশাল প্রবলেম। ওদিকে ঝর্ণার কি হলো জানো খবর? আর এই ঝর্ণা কথা দেখতে আসছে ছেলে পক্ষ, শুনলাম ওই ছেলে পক্ষ দেখে আসছে এবং ওরা পছন্দ করছে। ঝর্ণার বাবা ওই ছেলেকে নিয়ে আসছে। আমার মনে হলো কি জানো, ঝর্ণার একটু একটু রাজি আছে, মনে হয় ছেলেকে পছন্দ করেছে। কি বলতেছেন? কই আমি তো কিছু জানি না, ছন্নাও তো আমাকে কিছু বললো না। হ্যাঁ ছোট ভাই, বুঝলা না, এটা হচ্ছে ডিগবাজির খেলা। মেয়ে মানুষ ডিগবাজি দিতে ওস্তাদ। হয়তো ভালো ছেলে পাইছে, মালদার পার্টি পাইছে, পটে গেছে গা। আর মেয়ের বাপ তো বোঝোই তো, ছেলে পাইলে হাতছাড়া করবে এই ছেলে। আমি চাই তুমি একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ঝর্ণাকে বিয়ে করে সুখে সংসার করো। আর এই দায়িত্ব আছে না একটা, আমি বড় ভাই এলাকার একটা দায়িত্ব আছে না। শোনো, অত টেনশন করে কিছু হবে না, অস্থির হয় না, কোনো টেনশন করবো না। চাকরি বাকরির ব্যবস্থা করো, আমি তো আছি ছোট ভাই। এটা কি চাকরি নিয়ে কথা? আরে জীবন নিয়ে খেলা বলে কথা। তুমি এক কাজ করো, শিগগিরই যাও, ও বিয়েটা আটকাও, আর যা করা লাগে আমি করবো। প্রয়োজন আমাকে ফোন দিবা, আমি এটা যেমনি পারি মেয়ের বাবাকে ধৈরা জোরে বোরে কৌশলে বিয়েটা আটকাও। চিন্তা করো না, এখন তুমি বিয়েটাকে আটকাও আর চাকরির ব্যবস্থা করো। কি করা লাগে আমাকে জানাও,
আমি এলাকার মহল্লার মধ্যে থাকি সবসময়, কারে ধরা লাগে কি করা লাগে দেখবো, তোমার জন্য আমি আসি, ঠিক আছে? আমি গেলাম, কল দিও। ঝর্ণা, ও আল্লাহ, আমি এখন কি করব? আরে ঝর্ণা রে, তুই আমারে কি করলি রে? আমারে ধোকা দিয়া তুই আরেক ছেলের লগে প্রেম কইরা বিয়া কইরা সংসার করবি, এটা আমি মানতে পারি না। হ্যালো জান, কলিজা, আমার সোনা পাখি, ময়না পাখি, আমি কি শুনতেছি তোমার নাকি বিয়া ঠিক হইছে, আগামী 3 দিন পরে নাকি তুমি কবুল বলবা। এটা তোমাকে কে বলছে? আরে আমারে তো এলাকার ওই স্বপন ভাই আছে না, সে বললো 3 দিন পরেই তোমার বিয়া, আমার যে বিয়া ঠাকাইতে। স্বপন ভাইয়ের কথা শুনে তুমি এরকম কথা বলতেছো আমাকে? স্বপন ভাই কোনো মানুষ হইলো, তার কথা তুমি শুনছো? আরে এই ছেলে আসছে, দেখছে, পছন্দ করছে, দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? বাবা পছন্দ করে আনছে, সে ছেলে আমাকে দেখে গেছে, বাস এতটুকুই, এরপরে আর কিছুই হয়নি। হ্যাঁ সত্যি না? জান, দরকার হলে তুমি আজীবন যা বলবা আমি তোমার কথা মতোই চলবো, তুমি যেদিকে যাইতে বলবা আমি সেদিকেই যাব। তারপরেও তুমি অন্য কাউরে বিয়া করো না জান, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, তারপরেও তুমি কাউকে বিয়া করো না আমার ছাড়া, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি বাড়ির থেকে বাইরে হও, আমার এখনই তোমার দেখতে ইচ্ছা করতেছে, তোমারে না দেখলে আমি এখানেই মরে যাবো, তুমি তাড়াতাড়ি বাইরে হও। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। জান, আলহামদুলিল্লাহ জান, জান আমার যে কি ভালো লাগতেছে, মানে আমি কল্পনাও করতে পারিনি আমি তোমার এইভাবে সামনে দেখতে পাবো। ওই যে এলাকা স্বপন ভাই আছে না, তার সাথে আমার একটু আগে দেখা হয়েছিল, দেখা মাত্র সে আমাকে বললো তোমার নাকি বিয়ে ঠিক, আগামী 3 দিনের মধ্যে তুমি বিয়ের পিড়িতে বসতেছো। এটা শোনার পর থেকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি তো পাগল হয়ে গেছি, আমি তো এখনই স্ট্রোক করতাম। পরে যখন তোমাকে ফোন দিলাম, তুমি যখন আমাকে আশ্বাস করলা, তখন আমি একটু স্বস্তি পাইছি যে না, আমার জানটা এখন বিয়ে করতেছে না। আচ্ছা হঠাৎ কি এমন হলো যে তোমার বাবা একটা ছেলে পছন্দ করে তোমাদের বাসায় নিয়ে আসলো, আবার তোমার সাথে পরিচয় করিয়ে দিল, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিছুই না, তোমাকে তো বাবা 1 মাস সময় দিয়েছিল না কিছু করার জন্য, আর আমাদের সম্পর্ক তো একদিনের না, অনেক বছরের। তুমি এত দিনে কিচ্ছু করতে পারলে না, তো এখন বাবা পাত্র নিয়ে আমার সামনে হাজির হয়েছে, আমি কি করব? আমার কি করার আছে এখানে? আমি কি করব তুমি আমারে বলো? আমি তো কম চেষ্টা করি নাই, তোমার কথা মতো সরকারি চাকরির চিন্তাও আমি বাদ দিলাম, আমি প্রাইভেট চাকরির খুঁজতে যাচ্ছিলাম, এমন সময় মানে দেখলাম যে আমার কোনো পার্মানেন্ট কোনো জব হচ্ছে না, আমার সব কন্ট্রাকচুয়াল জব। এখন এই কন্ট্রাকচুয়াল জব নিয়ে যদি আবার জবটা চলে যায়, তখন বিয়ের পরে আমি তোমাকে সুখে শান্তিতে কিভাবে রাখবো বলো? আমি এই জন্য প্রাইভেট চাকরিতেও ঢুকতে পারছি না। তবে আমি তো বলছি আমাকে আর অল্প কিছু সময় দাও, আমি একটা সহজ কাজ পেয়েছি, যেটা প্রতিদিন আমার 1000 খানিক টাকা হয়তো ইনকাম হওয়া সম্ভব। তুমি প্লিজ একটু সময় দাও না আমাকে, আমি তো। তুমি আমাকে ভালোবাসো এটা তো আমি জানি, আর ভালো তো আমিও তোমাকে বাসি, তাই না? আর বাবা আমার একমাত্র মেয়ে বইলেই তো আমি এখন কিছু করতে পারছি না, বাবা আমার অবাধ্য হতে পারছি না আমি। আচ্ছা শেষবারের মতো তুমি বাবাকে একটু বুঝাও, আর অল্প কয়টা দিন তুমি আমাকে দাও, দেখো আমি তোমার জন্য কিছু করতে পারি কি পারি না। এবার যদি না করতে পারি, আমি নিজেই এই মুখ নিয়ে তোমার সামনে আর দাঁড়াবো না। প্লিজ বাবু, তুমি একটা কিছু করো। তুমি প্লিজ যা করো একটু তাড়াতাড়ি করো, আমিও বা কতদিন এভাবে বলে বলে বাবাকে আটকে রাখবো বলো? ঠিক আছে, আর তুমি তো জানো তুমি যদি আমার জীবনে না থাকো, হ্যাঁ আমার সুইসাইড করা ছাড়া আর উপায় থাকবে না। তুমি প্লিজ একটু দেখো। হ্যাঁ আমি বাবা আমাকে বুঝিয়ে বলবো, তুমি একটু শেষবারের মতো চেষ্টা করো না হয়। জান তুমি বিয়েটা ভেঙে ফেলো। আচ্ছা আমি বাবা মার সাথে কথা বলবো এই ব্যাপারে, কথা বলে তোমাকে জানাবো তারা কি ডিসিশন দিচ্ছে। তুমি জানো আমার হাতে তো সম্পূর্ণ বিষয়টা নাই। ঠিক আছে জান, তারপরেও তুমি একটু চেষ্টা করো। হ্যাঁ আমি চেষ্টা করবো তোমার জন্য। আমি কিন্তু আজকেও বলতেছি আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি দেখো। ঠিক আছে স্বপন, আমি যাই তাহলে। হ্যাঁ
আরে ঝর্ণা, তুমি এখানে কোথায় যাচ্ছ? এই দেখো, আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে ডেলিভারি ম্যানের জব নিয়েছি। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমার বন্ধু। শেষমেশ ডেলিভারি ম্যান। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার হাজবেন্ড সুমন, ও একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। আর আমার বন্ধু